সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের অত্যন্ত সুপরিচিত ডক্টর আব্দুল নূর তুষার। ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাসর কামাল ভাই। তুষার ভাই, যদিও একটু আনুষ্ঠানিক ভাবে আপনাকে পরিচয় করে দিলাম, আমাদের তো অন্য একটা পরিচয় আছে এবং আমাদের দর্শকদের কাছে আমাদের অন্য একটা পরিচয় আছে। আমরা খুবই আটপৌরে ভঙ্গিতে আড্ডা দিই, কথা বলি, বসি বিভিন্ন জায়গায়, কিন্তু এটা নিয়েও যেন মানুষের দুঃখের শেষ নেই। আমি একটা জিনিস দেখলাম, আমি এখন আসলে একটু আলাপ চাইতেই করতে চাই আপনার সঙ্গে, বড় বড় বিষয় নিয়ে কথা বলতে চাই না, ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা ছোট মানুষ, আমরা একসঙ্গে বসে কথা বলি। আজকাল ফেসবুক তো মানুষের ড্রয়িং রুমের দৃশ্য। ফেসবুকে মানুষ নানা রকম হাসি ঠাট্টা করে। আমি নিজের দুঃখের কথা বলছি, আপনার হয়তো অত দুঃখ লাগে নাই, কিন্তু আমি ছোট মানুষটা যেন আমার দুঃখটা বেশি লাগে আর কি। আপনি আনিস আলমগীরের বাসা হঠাৎ করে সকালে বললো আসেন দাওয়াত করেন, দাওয়াত করলো, দুপুরে খেতে গেলাম। বাসায় ওনার ওয়াইফও ছিলেন না, আমরা তিনজন রান্নাঘর থেকে খাবার নিয়ে নিয়ে খাইলাম। খাওয়ার পরে একটু দই খাচ্ছিলাম, এটা নিয়ে আনিস আলমগীর একটু ফান করে একটা ছবি দিল। এটা যেন একটা জাতীয় ঘটনায় পরিণত হয়ে গেল। এই রকমের জিনিসটা কি, আমি তো বুঝতে পারছি না যে এটা কি কোনো কথা হতে পারে। আপনি দেখেছেন যে বাংলা আউটলুক নামক একটা পত্রিকা, এই পত্রিকাটা এই ধরনের একটা পত্রিকা আছে অনলাইনে, আমি আসলে জানতাম না অতটা সিরিয়াসলি। কিন্তু এখানে আমাদের নিয়ে একটা লেখা হলো যে 3 stages অফ ম্যানুফ্যাকচার্ড মরালিটি, এবং সেটা ঠিক আছে, ওই পর্যন্ত সে লেখছে। এই আবু জাকির, এই সাংবাদিক ভদ্রলোক নিশ্চয়ই খুব বড় সাংবাদিক, তবে আমি ওনাকে চিনি না, ছোট মানুষ তো ওই জন্য আর কি। এটা হয়, কিন্তু আপনি দেখবেন একটা পিপিলিকা কিন্তু যত চেষ্টা করুক সে কিন্তু হাতিকে পরিপূর্ণভাবে দেখতে পারবে না। তো আমি তো ওনার কাছে একটা পিপিলিকার মতো, তো ওনাকে দেখতে পাই না, ওনাকে চিনি না। কিন্তু আমাদের প্রেস সেক্রেটারি ওনার ফেসবুক পোস্টে যখন এটাকে শেয়ার করে, তখন তো বুঝতে হয় যে ব্যাপারটা বোধহয় সিরিয়াস কিছু। তো আমি যাই হোক একটু দুঃখের কথা বলতে যে বেশি বলে ফেলাম, সরি। আপনার অবজারভেশনটা কি আছে বলুন তো দেখি ভাই, আমরা কি দলীয় হইতে পারবো না, ফেসবুকে ছবি দিতে পারবো না? এই প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘ হবে। প্রথমত, মানুষের ব্যক্তিগত যে বিষয়াবলী, কে কার বাসায় দাওয়াত খাবে, কে কোন সিনেমা দেখবে, কে কোন খেলা পছন্দ করবে, কে কোন দলকে সমর্থন করবে ক্রিকেট অথবা ফুটবলে, এগুলি যার যার ব্যক্তিগত বিষয় এবং এগুলিতে কারোই মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি আমরা যে জাতীয় নির্বাচনে ভোট দেই সেটাও স্বাধীন, গোপন, এবং এখানে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যদি না জানায় তাহলে জানার কোনো সুযোগ নাই, এবং এইখানে প্রভাবিত করার কোনো নিয়ম নাই যে আমি আরেকজনকে কোথাও ভোট দিতে বাধ্য করতে পারি না। আমি তাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারি আমার প্রচারণা দিয়ে, কিন্তু আমি তাকে বাধ্য করতে পারি না, বলতে পারি না যে এটা করতেই হবে। কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে একদল অসুস্থ মানুষ তৈরি হয়েছেন, যারা অন্যের মতামতকে তাদের মতামতের সঙ্গে না মিললে এক ধরনের শত্রুতায় তারা লিপ্ত হয়ে পড়েন, গালিগালাজ করেন, ফেক ছবি তৈরি করেন, যার সম্পর্কে জানেন না তার সম্পর্কে ঢালাও মন্তব্য করেন, কিছু ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলি ব্যবহার করেন, যার মধ্যে আছে সুবিধাভোগী, দোসর, ফ্যাসিস্ট, কালচারাল, পলিটিক্যাল ফ্যাসিস্ট, এবং এছাড়াও কিছু অশ্লীল কথাবার্তা আছে, সেগুলো তারা বলে। এই যে নিচতা, এই নিচতাকে প্রশ্রয় দেওয়াটা আমি দেখেছি কিছু ক্ষমতাবান মানুষ করে থাকেন, এবং এই নিচতাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। কে কি শেয়ার দিয়েছেন আমি আসলে জানি না, আমি আপনার কাছ থেকে জানলাম। কোথায় প্রকাশিত হয়েছে সেটাও আমি আপনার কাছ থেকে এখন জেনে দেখার চেষ্টা করছি। তবে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার, আমাদের ব্যক্তিগত যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনো রাজনৈতিক পরিচয় কিংবা কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ দিয়ে নির্ধারিত হয় না, বরং আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলি আমাদের একের সঙ্গে অন্যের যে বন্ধুত্ব সেটা দিয়ে নির্ধারিত হয়। আমার বহু বন্ধু আছেন যারা দলমত এবং রাজনীতি এবং খেলাধুলা থেকে শুরু করে বহু বিষয়ে সম্পূর্ণভাবে আমার বিপরীত মেরুতে অবস্থান করেন, কিন্তু তাদের সঙ্গে আমার বন্ধুত্বের কখনো কোথাও কমতি হয় নাই।
আমরা একই টেবিলে বসে চা নাস্তা খাই, গল্প গুজব করি, দুষ্টুমি করি, কখনো কখনো কৌতুক করি, কখনো কখনো একে অন্যের দলকে নিয়ে সমালোচনা করি, এবং আমাদের তাতে বন্ধুত্বের বিন্দুমাত্র ঘাটতি হয় না। যারা সভ্য দেশ থেকে লোক এনে আমাদেরকে সভ্য বানানোর চেষ্টা করছেন, যারা সনদে সই করে বলেন যে আমরা এখন সভ্য হলাম, তারা এই সভ্য দেশ থেকে সভ্য আচরণটা আমদানি করতে পারেন নাই। আপনি যদি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, ইউরোপের বিভিন্ন দেশে যান, তাহলে দেখবেন এই যে প্রতিনিয়ত সহমত হওয়ার চাইতে তারা ভিন্নমত হওয়াকে বেশি শ্রদ্ধা করেন। আজকে থেকে শত শত বছর, 200 বছর আগে, 200 না, প্রায় 350 বছর আগে ভল্টেয়ার লিখে গিয়েছেন যে অন্যের মতামতের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধ করতে প্রস্তুত আছেন। তিনি একমত না হতে পারেন, কিন্তু ব্যক্তির ভিন্নমত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করবেন। এত বছর আগে ইউরোপে যে সভ্যতা এসেছে, এত বছর পরে আমেরিকার পাসপোর্ট, ইউরোপের পাসপোর্ট, নেদারল্যান্ডের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকেও এই সভ্যতাটা তারা রপ্ত করতে পারেন নাই, যে ভিন্ন মতাবলম্বীকে শ্রদ্ধা করতে হবে, কারোর সমালোচনাকে সহজে গ্রহণ করতে হবে, এবং সমালোচনার উত্তর যুক্তির মাধ্যমে দিতে হবে, যৌক্তিকভাবে দিতে হবে। কিন্তু সেইখানে না গিয়ে তারা এক ধরনের কুপ্রবৃত্তি চরিতার্থ করছেন, ব্যক্তি আক্রমণ করছেন, এবং ব্যক্তির বন্ধুত্বকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তাদের যে পলিসি বা তাদের যে প্যাকেট, তাদের যে কুয়া, তাদের যে গর্ত, তাদের যে ডোবানালা, সেই ডোবানালার জীবন দিয়ে আমাদের জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আপনি শুরুতেই বলেছেন যে আমরা নাকি ছোট। হ্যাঁ, আমরা ছোট হতে পারি, কিন্তু এই ছোট হওয়াটা আমাদের বিনয়। কিন্তু আমাদের চাইতেও যে ছোট হতে পারে, এইটা দেখে আমি আনন্দিত হয়েছি যে আমরা কত ক্ষুদ্র, তার চেয়েও ক্ষুদ্র আরো মানুষ হতে পারে। বৃহৎ চেয়ার, বৃহৎ পদ, ক্ষমতা, জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ বা সাহচর্য যে কারো ভেতরের ময়লাকে দূর করতে পারে না, কারো ভেতরের হিংসা, ঘৃণা এবং বিদ্বেষকে দূর করতে পারে না, এই ধরনের প্রচারণা হচ্ছে, সেটার প্রমাণ। নজরুল বহু বছর আগে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতার লাইন ছিল, আমায় সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও হে প্রভু উদার। এবং তিনি বলেছিলেন, যদি শতেক জন্ম নরকেও যাপি, যদি শতেক জন্ম পাপে হই পাপী, তাই না? এবং তারপরে লিখেছেন, যদি নরকেও যাপি, এই কথা বলেছিলেন। তারপরে বলেছিলেন, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নিচতার। এই নিচতার যে ক্ষমা নাই, সেটা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বহু বছর আগে বলে গিয়েছেন, যে শতেক জন্ম পাপে পাপী হলো এবং যুগ যুগান্ত নরকে জাপলো। এই লাইনটা হচ্ছে এরকম, যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও জাপি, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নিচতার। এই নিচতার আসলে ক্ষমা নাই, এটা আমাদের কবি নজরুল ইসলাম বলে গিয়েছেন। এখন যখন তারা তাদের মত প্রকাশ করেন, তখন তারা রবীন্দ্রনাথের চাইতে নজরুলকে বড় করেন, অথবা নজরুলের চাইতে রবীন্দ্রনাথকে বড় করেন। এই যে প্রবণতা, এই প্রবণতা এক ক্ষুদ্রতা। বৃহতের সাথে বৃহতের কোনো তুলনা হয় না, ক্ষুদ্রের সাথে ক্ষুদ্রের তুলনা হয় না। প্রতিটি মানুষ আলাদা আলাদা ভাবে মানুষ। এইটা হচ্ছে এই কুপ্রচারণা, এইটা পরিকল্পিত। এবং এইটা যে পরিকল্পিত, সেটার প্রমাণ হচ্ছে এই ছবিটিকে এআই দিয়ে একটা কুৎসিত ভাবে এটাকে পরিবর্তন করেও কিছু ছবি ছাড়া হয়েছে। এবং এই এই যে কুকাজ, এই কুকাজকে যারা উৎসাহ দেন, তাদেরকে এরা, আমি আপনাকে একটু থামাচ্ছি এখানে। আপনি যেটা বলছেন এটা তো আরেকটা ছবির কথা। আমাদের আপনি আপনি তো মূল ছবিটা দেখেন, মানে ওরা যে স্টোরিটা করেছে, সেই স্টোরিটার মধ্যে আমাদের তিনজনের ছবি দিয়েছে এবং লিখেছে ট্রুথ লাই, একদিকে সবুজ একদিকে লাল, সামনে আবার তিনটা বানর বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে একটা বানর চোখ বন্ধ করে আছে, একটা বানর কান ধরে আছে, একটা বানর মুখ বন্ধ করে আছে। ওইটা আমি দেখি না, আমি শুধু ছবিটা দেখেছি, কারণ আমাকে লোকজন পাঠিয়েছে। আপনি দেখেছেন যে সামনে আরেকজন সেলিব্রিটি নারীকে বসিয়ে দিয়েছে, ওটা কথা বলছেন আপনি বোধহয়। এই যে তাদের সভ্যতা, তারা বিদেশ থেকে যে সভ্যতা শিখে এসেছেন। ফ্রান্সে ভল্টেয়ার জন্মেছিলেন, তাদের তো বিভিন্ন নীতি নির্ধারণ হয় ফ্রান্স থেকে। তো ওই ফ্রান্স থেকেই এইসবের এই কুকাজের সূচনা। এই ফ্রান্সে গিয়ে কে কে জুটেছেন আমি বলি। ওইখানে নাহিদ রেইনস নামে এক ড্রেইন যুগে জুটেছে, যে প্রতিনিয়ত গত 15 বছর ধরে আমাকে গালিগালাজ করেছে, কারণ আমি আওয়ামী লীগের সমালোচনা করি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে, সম্মানের ঝুঁকি নিয়ে আমরা যে বছরের পর বছর আওয়ামী লীগের কুকাজের সমালোচনা করেছি, সেই সমালোচনা
তাদের ভালো লাগে না। কেন? কারণ আমরা এদেরও সমালোচনা করি। আমরা কোথাও কিছু দ্বিমত পোষণ করলে আমরা সেটা সাহসের সঙ্গে প্রকাশ করি। কারণ আমরা মনে করি গণতন্ত্র এবং সভ্যতার একটি মূল চালিকা শক্তি হচ্ছে নিজের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু যারা এগুলা নিয়ে বিরাট বিরাট বক্তৃতা দেন তারা আসলে মনের মধ্যে এগুলা বিশ্বাস করেন না। এগুলি হচ্ছে তার প্রমাণ, এই কুকাজগুলি হচ্ছে তার প্রমাণ। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই সময়ে এই সরকারের উপদেষ্টা আসিফ নজরুল আমার স্ট্যাটাস শেয়ার করেছেন, এবং যে স্ট্যাটাসটা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছিল সেটা হচ্ছে যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। এইটা নিয়ে তখন আমাকে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। আমি যাতে নির্যাতনের শিকার হই সেটার চেষ্টা করা হয়েছে। আমি দেখছি যে সেই একই প্রবণতা থেকে এখনকার ক্ষমতাবানরা বা ক্ষমতাসীনরাও নিজেদেরকে আলাদা করতে পারেন নাই। আজকে যেখানে দাঁড়িয়ে আমি জুলাই মাসে বক্তৃতা দিয়েছি, আমার বক্তৃতার পর ওই একই জায়গায় দাঁড়িয়ে একই জনসভায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আসিফ নজরুল, তিনি বক্তৃতা দিয়েছিলেন। আজকে যে উপদেষ্টা আছে মুস্তফা সরোয়ার ফারুকী, সে গল্প করে সে কত বছর ধরে আমেরিকান ক্লাবে বসে বসে নাকি সরকার উৎখাতের পরিকল্পনা করত। মুস্তফা সরোয়ার ফারুকী কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এইটা সে জানে এবং আমি জানি। তারপরে আজকে যারা বিদেশ থেকে বিভিন্ন সময় অ্যাক্টিভিস্ট ছিল, তাসনিম খলিল থেকে শুরু করে সায়ের জুলকারনাইন, তারা কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এবং বলে নাই, এটা তারা জানে। কিন্তু এইগুলিকে বিক্রি করার কোনো চেষ্টা কিংবা এইগুলি দিয়ে কোনো সুবিধা হাসিল করার কোনো চেষ্টা আমার বা আপনার বা অন্য কারোর মধ্যে ছিল না, এখনো নাই। যখন বলে সুবিধাভোগী, আমি চ্যালেঞ্জ করতে চাই যে অন্তত আমাদের তিনজনের নামে কোনো ধরনের সরকারি সুবিধা নেওয়ার প্রমাণ কেউ দিতে পারবে না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলাম, আমরা চাকরি ব্যবসা যাই করেছি সেটা নীতি নৈতিকতার ভেতর দিয়ে যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি হালাল রুজি আয় করার জন্য এবং আমরা চেষ্টা করেছি সেই দিয়েই জীবনযাপন করার জন্য। কিন্তু এই সকল কিছুই আমি দেখি যে কিছু মানুষ শুধুমাত্র আমাদের যুক্তি তর্ক কিংবা আমাদের আলোচনার মুখোমুখি হতে না পেরে তারা এই অসভ্য আচরণের আশ্রয় নেন। আমি আবারও বলবো যে ওই নজরুলের কবিতা প্রার্থনা সেইটা সবাইকে একবার পড়ে দেখতে, কারণ তিনি আসলে ওইখানেই বলেছিলেন যে নিচতার চেয়ে কোনো ক্ষুদ্রতা হয় না বা ক্ষুদ্রতার চেয়ে কোনো নিচতা হয় না। তিনি এই কথাটা পরিষ্কারভাবে বলেছিলেন। আপনার মন যদি ক্ষুদ্র হয়, আপনি কত বড় ডিগ্রি পেয়েছেন, কত বিরাট বিদেশে থেকেছেন, কার সঙ্গে মেলামেশা করেছেন, এগুলো আসলে কিছুতেই কিছু আসে যায় না। আচ্ছা, একটা কথা আপনি বলেন, আমি একটু ব্যক্তিগত প্রসঙ্গের বাইরে যাই। এই যে আমাদের যে মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা আমরা আগেও দেখেছি, কিন্তু আগে সরকারের আমলে দেখেছি যে নানা ইস্যুতে, চিন্তার ইস্যুতে, রাজনীতির ইস্যুতে জাতিটাকে বিভক্ত করার একটা প্রচেষ্টা, যে এই স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বলে জাতিটাকে দুই ভাগ করা, তিন ভাগ করা। তো আমরা কিন্তু ভেবেছিলাম, আমি অন্তত আমার কথা বলতেই পারি, আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনূস অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি দায়িত্ব নিচ্ছেন, এখনো তো জাতিটাকে ঐক্যবদ্ধ করা উনি একটা প্রচেষ্টা হাতে নেবেন। আমরা বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম উনি তার চেয়েও দ্রুত বেগে এবং তার চেয়েও ভয়ঙ্কর ভাবে সেই বিভক্তিকে উনি কিন্তু এগিয়ে নিয়ে গেলেন। এবং এখন আমরা কিন্তু ওইটাই দেখতে পাচ্ছি যে তোমার কথা আমার পছন্দ হচ্ছে না, অতএব তুমি স্বৈরাচারের দোষর। আমি বর্তমান সরকারের সুবিধাভোগী, অতএব আমি বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি তার সবচেয়ে বড় ধারক বাহক। এর বিরোধিতা যে করবে, এর সমালোচনা যে করবে, সেই স্বৈরাচারের দোষর হয়ে যাবে অথবা ভার হয়ে যাবে, স্টুজের হয়ে যাচ্ছি আমরা। তো এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা আমাদের দেশটাকে, জাতিটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করার চাইতে বিভক্ত করাতেই সকলে ব্যস্ত ছিলেন, এখনো আছেন। আমাদের সংবিধান কি? আমাদের সংবিধান হচ্ছে জনগণ দ্বারা ক্ষমতায়িত। সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, অথচ জনগণকে বাদ দিয়েই সকল সিদ্ধান্ত নেওয়ার যে চেষ্টা সেটা এখনো অব্যাহত আছে। এখনো এমন একটি প্রক্রিয়া চালু রয়েছে যেখানে কিছু মানুষ মনে করেন যে জনগণ মূর্খ, জনগণ ভোট বিক্রি করে, জনগণ কিছু বুঝে না, জনগণ কিছু জানে না, জনগণ কিছু পারে না। এইটা তারা বলেন এবং বলে তারা জনগণের জন্য তাদের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই একই লোকেরা আবার যখন বিপদে পড়েন তখন বলেন যে জনগণকে সাথে নিয়েই তারা সবকিছু করবেন। তাদের এই কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই। এবং শুধু তাই না, যদি জনগণই হয়ে থাকে এই সংবিধানের ক্ষমতার উৎস,
তাহলে এই সংবিধানকে নাড়াচাড়া করার সময় এটা মনে রাখা উচিত যে তারা জনগণকে নিয়ে নাড়াচাড়া করছেন। আমাদের এই প্রজাতন্ত্র এখনো গণপ্রজাতন্ত্র, পিপলস রিপাবলিক। যে রিপাবলিকটা পিপলস উইল দিয়ে প্রতিষ্ঠিত, যে রিপাবলিক গণতন্ত্র কায়েম করতে প্রতিজ্ঞাবদ্ধ, সেই রিপাবলিকের কাছে নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, সাধারণ নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে আহ সংবিধানের বিপরীতে গিয়ে কিছু মানুষের মনের খেয়াল খুশি মতো আচরণ এবং রাষ্ট্রকে সংস্কারের নামে নিজেদের চিন্তা ভাবনা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। আমি মনে করি আমি যদি একজন সাধারণ জনগণ হয়ে থাকি, তাহলে এই সংবিধানের প্রতি আমার যে আনুগত্য আর একজন মন্ত্রীর যে আনুগত্য, অথবা এই সংবিধানকে রক্ষা করার জন্য আমার যে দায়িত্ব এবং মন্ত্রীর যে দায়িত্ব, এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই। কারণ এই জনগণ ওই নাগরিক হিসেবে মন্ত্রীও সেখানে আছেন, নাগরিক হিসেবে একজন ভিখারিও সেখানে আছেন। আমরা যা বলি আমরা আমাদের যুক্তি বুদ্ধি এবং জ্ঞান থেকে বলি। যদি ঐকমত্য কমিশনে বসে তর্কাতর্কি করা যায়, যদি ঐকমত্য কমিশনে বসে দ্বিমত পোষণ করা যায়, তাহলে গণমাধ্যমে আমি আপনি কিংবা আরো 5টা লোক কেন দ্বিমত পোষণ করতে পারবে না? গণমাধ্যমে দ্বিমত পোষণ করলে সেটা অন্যায়। আর অনৈক্য আছে এই কথা স্বীকার করে নিয়ে ঐকমত্যের নামে সনদ তৈরি করে সেইখানে আরো বড় অনৈক্য নিয়ে এই যে রাস্তায় রাস্তায় আন্দোলন, একে অন্যকে আক্রমণ করা, এই জিনিস যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমরা আমাদের স্বাধীন মতামত দিতে গিয়ে যদি কোথাও দ্বিমত পোষণ করি, এইটাকে তারা কেন নেতিবাচক ভাবে দেখেন? আমাদের কাজকর্মকে কেন তারা উদ্দেশ্যমূলক বলেন? আমাদের তো কোনো উদ্দেশ্য নাই। আমরা জানি যে আমরা কোনো রাজনীতি করি না, এবং আমরা যে কোনো রাজনীতি করি না এটা প্রমাণিত সত্য। এবং আমাদের যে আর কোনো ধরনের কোনো পরিকল্পনা কিংবা কোনো ধরনের আলাপ আলোচনার ভেতর দিয়ে আমরা কথা বলি না, এইটাও তো পরিকল্পিত সত্য। কখনো আমরা কোনো টক শো কিংবা কোথাও আমরা আলোচনা করে যাই না, আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের কৌশল করি না। আমরা এমনকি একে অন্যের বাসায় খাওয়া দাওয়া করতে যে যাই, সেখানে কোনো রাজনৈতিক আলাপ করি না। আপনার নিশ্চয়ই মনে আছে আমরা এই আড্ডার মধ্যে আমরা এই ডিম কে ভালো রান্না করে, দই কোথায় ভালো পাওয়া যায়, মিষ্টিটা কে করবে, এগুলো নিয়ে আলাপ করেছি। আনিস আলমগীরের ছেলে একটু বিরক্তই হয়েছে যে তার বাবা দইয়ের সাথে মিষ্টি এটা আমাদেরকে খাওয়াবেই, সেই জন্য তাকে অনুরোধ করছে যে তুমি বাবা গিয়ে একটু দই মিষ্টি নিয়ে আসো। এবং আমার মনে আছে যে দইটা কতটুকু টক এবং কতটুকু মিষ্টি, এইটা নিয়ে আমরা আড্ডা দিয়েছি। অথচ এইটা নিয়ে কষ্ট কল্পনা করে নানান ধরনের মিথ্যা কথাবার্তা বলে নানান ধরনের অযৌক্তিক এবং উদ্দেশ্যমূলক প্রচারণা যারা চালানোর চেষ্টা করছে, এদের মনের অবস্থাটা আপনি চিন্তা করেন। কে অসুস্থ আসলে, কার মধ্যে মনোবিকৃতি, এইটা আসলে আমাদের এখন প্রশ্ন করতে হবে। এবং এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যিনি বারবার বলছেন যে জনগণকে সাথে নিয়ে তিনি চলছেন, জনগণের অভিপ্রায়ে তিনি এসেছেন, আপনি একটা জিনিস বলেন তো, সাধারণ জনগণের সঙ্গে তার কতটুকু যোগাযোগ হয়েছে গত 14-15 মাসে, আর কতবার যোগাযোগ হয়েছে ক্ষমতাবানদের সাথে? তার যে সাক্ষাতের তালিকা, সেই সাক্ষাতের তালিকায় তিনি কখনো বাংলাদেশের সাধারণ মানুষজন, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রমিক কিংবা অন্যান্য পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, তাদের কাউকে ডেকে তিনি একবার চা নাস্তা খেয়েছেন? কিচ্ছু না করতেন। তিনি একবার ডেকে তাদের কথা শুনতেন, তিনি একবার তাদের কাছ থেকে মতামত আহ্বান করতেন। তিনি কাদের কাছ থেকে মতামত নিচ্ছেন? যে রাজনীতিকে তারা প্রতিনিয়ত গালিগালাজ করছেন, সেই রাজনীতিবিদরাই সেখানে মতামত দিচ্ছেন। আবার সেখান থেকে বের হয়ে গেলে তারা রাজনীতিবিদদের উপর অরাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন এই প্রশ্নগুলি আসলে মানুষের প্রশ্ন। আমরা যখন কথা বলি, আমরা কি আসলে আমাদের নিজেদের কথা বলি? আমাদের নিজেদের কথা যদি আমরা বলতাম, তাহলে আমরা বলতাম বাজার দর নিয়ে গল্প করতাম, আমরা গল্প করতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বেদনা নিয়ে। আমরা যে আলোচনা করি সেখানে কি আমাদের কোনো ব্যক্তিগত প্রসঙ্গ আছে? আর আমরা কি স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু বলি? আমাদেরকে লোকে প্রশ্ন করে, আমরা উত্তর দেই, অথবা আমরা অনেককে প্রশ্ন করি, তারা উত্তর দেয়। আমরা কি স্বপ্রণোদিত হয়ে, আমরা কি জনসভা ডেকে কথা বলি? আমরা কি প্রতিদিন সকাল বিকাল রিল পোস্ট করি? আমরা সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি। আমরা সকালবেলা কুপ্রস্তাব দেই, আর বিকালবেলা বলি যে কুপ্রস্তাব সঠিক ছিল না। আমরা রাতের বেলা কোনো তথ্যবিহীন আমরা বলে দেই যে ঢাকা শহরে ক্ষমতার রদবদল ঘটেছে। আমরা এগুলো করি। খুব দুঃখজনক, খুব দুঃখজনক। এবং আমাদের বাংলাদেশে আইন আছে, ইন্টারনেটে গুজব ছড়ালে, ইন্টারনেটে মিথ্যা কথা বললে এটার বিরুদ্ধে আইন আছে। এই অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই আইন দেখা যায় অনেক দেবতাদের উপরে কোন রকম একটা সামান্যতম সতর্কতাও তাদের হয় না। আর আমরা যেখানে তথ্য দিয়ে কথা বলি, আমরা যেখানে অসত্য যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি কোনো অসত্য যাতে না বলি, আমরা হয়ে গিয়েছি, আমাদের মতো অসংখ্য মানুষ হয়ে গিয়েছেন
চোখের কাঁটা, এইটা তো এক ধরনের অসুস্থতা, এটা তো এক ধরনের কুপ্রবণতা, এটা তো এক ধরনের অন্যায়, এবং এটা ব্যক্তিগতভাবে আমাদেরকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এক চক্রান্ত। জি, জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুর রুল তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আব্দুর রুল তুষারের বক্তব্য। আমি জানি আপনাদের কাছে মনে হবে যে আমরা বোধহয় আলোচনাটা কিছুটা ব্যক্তিগত কিছু ঘটনা প্রবাহের উপরে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু বিষয় আসলে তা না। দেখেন, যে কাজটা হয়েছে, আমাকে ভাগ বলা হচ্ছে, আব্দুর রুল তুষারকে বলা হচ্ছে, আনিস আলমকে বলা হচ্ছে, যিনি বলছেন এটা ওনার মানসিকতা, এটা নিয়ে কিন্তু আমার ওই অতটা বেদনাও নাই। কিন্তু এই আলোচনা আমরা করলাম কেন? আমরা করলাম হলো যে একটা ধারা যেন তৈরি হয়েছে দেশে, যে মানুষকে ডিফেম করতে হবে, অন্যকে অপদস্থ করে আপনার কি আনন্দ? আর যদি সেই অপদস্থটা হয় ভিত্তিহীন ঘটনা দিয়ে, কোনো ঘটনাই নাই, সেখানে আপনি এগুলি বলবেন যখন, তখন কি হবে? পুরো জাতিটাকে কিন্তু পৃথিবীর লোকজন এভাবে দেখবে যে এই জাতি এগুলি করে। এই জাতি কোনো কারণ ছাড়াই একজন লোককে বেইজ্জতি করতে পারলে আনন্দ পায়, নিজে নিজে আনন্দ পায়। সে কি বেইজ্জতি করতে পারে? বরং সে নিজের রুচির পরিচয়টা বাইরে নিয়ে আসে, নগ্ন করে দেয় মানুষের কাছে। লাভ কি? মাসুদ ভাই, আমি আমি আব্দুল তুষার, আনিস আলমগীর বসে এক জায়গায় দই খাচ্ছি, সামনে একটা টেবিল, তার মধ্যে আপনি একজন সেলিব্রিটি নারীকে এনে বসাই দিলেন এআই এর মাধ্যমে। এত এত ছেলে মানুষই কাজ, এত মূর্খতাপূর্ণ কাজ আমি জীবনে খুব কম দেখেছি। কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমার কিছু হয় না, আমাদের কিছু হয় না, যাকে বসিয়েছেন তারও কিছু হয় না। মাঝখান থেকে কি হয়? পুরো জাতিকে কিন্তু মানুষ এভাবে দেখে যে এই জাতিটা কতটা নিচতার দিকে, কত দ্রুত বেগে ধাবিত হচ্ছে। নিচতার দিকে ধাবিত করার জন্য একটা চেষ্টা চলছে, এবং এই চেষ্টাটার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চাই না যে আমাদের শত্রু নিচ হোক। আলেকজান্ডারের শত্রুকে, তাই না? আলেকজান্ডারের শত্রু হচ্ছে পারস্যের সম্রাট, সেও সেই রকম বিরাট সম্রাট। আমরা সালাউদ্দিনের শত্রুকে রিচার্ড, বীর সালাউদ্দিনের শত্রুর উপাধি কি? সিংহ হৃদয়। আমরা চাই আমাদের শত্রুর সিংহ হৃদয় হোক। আমরা চাই যারা আমাদের বিরোধিতা করে তাদের উদারতা এবং তাদের যে শিক্ষা, সেটা দেখে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি। কিন্তু আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি এখন, আমরা দেখতে পাচ্ছি আমরা কত ক্ষুদ্র, আমাদের চেয়েও ক্ষুদ্র লোক আছে। এটা আমাকে খুব বেদনা দেয়। তবে এতে করে কিন্তু আমি কোনো আশা হারাই না, এবং এতে করে আমি মাঝে মাঝে খুশিও হই। কারণ এরা আছে বলেই আসলে পৃথিবীতে আসলে ইবলিশ এখনো চড়ে খায়। হ্যাঁ, এরা না থাকলে পরে ইবলিশ বেকার হয়ে যেত। আমরা মনে হয় ইবলিসের বেকারত্ব নিয়ে খুব টেনশন। প্রিয় দর্শক, এই আলোচনা আসলে অনেক করা যায়। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে অভিনন্দন। ডাক্তার শফিকুর রহমানের জন্য দোয়া এবং শুভকামনা। দর্শক, আপনারা অনেকেই অলরেডি জেনে গিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। 2026-28 কার্যকালের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান রোকনদের গোপন ভোটে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। বাংলাদেশ জামাত ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন। গত 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রোকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। 1 নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 2026-18 কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এটা অনুমেয় ছিল যে তিনি আমির নির্বাচিত হবেন। ডাক্তার শফিকুর রহমান একটি নাম, একটি ইতিহাস। ডাক্তার শফিকুর রহমানের কার্যকরে যুগান্তকারী ঘটনা ঘটেছে, ইতিহাস সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যতদিন আলো বাতাস বইবে, বাংলাদেশ নামক ভূখণ্ডের অস্তিত্ব যতদিন থাকবে, ডাক্তার শফিকুর রহমান আলোচিত হবেন। তিনি ইতিহাসে স্থান করে নিয়েছেন। দর্শক,
জামাত ইসলামীর ইতিহাসে শ্রেষ্ঠ আমিরকে অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন, বা কাকে কিভাবে মূল্যায়ন করব। ডাক্তার শফিকুর রহমানের কার্যকালে ফেজিবাদের পতন হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের কার্যকালে জামাত ইসলামী তার 85 বছরের ইতিহাস সবচাইতে জনপ্রিয় সময় পার করছে। জামাত ইসলামী হিন্দে কত প্রভাবশালী বড় বড় আমির এসেছেন, গিয়েছেন, আছেন। পাকিস্তানে জামাত ইসলামীর কত হেভিওয়েট আমির এসেছেন, গিয়েছেন, আছেন। কিন্তু কেউ সফল হয় না গণতান্ত্রিক নির্বাচনে ভোটের রাজনীতিতে। অথবা জামাত ইসলামী যতদূর এসেছে, জামাত ইসলামের যে জনপ্রিয়তা, এই পর্যায়ে কেউ আসতে পারেনি পাকিস্তানেরও। এই দিক থেকে তো ডাক্তার শফিকুর রহমানকে শ্রেষ্ঠ আমির বলা প্রয়োজন। অনেকে বলে থাকেন, আমি বলছি না, এই বিষয়ে আমি বিশ্লেষণ করবো যে কে শ্রেষ্ঠ আমির, আমরা কোন আমিরকে কিভাবে মূল্যায়ন করব। একজনকে মূল্যায়ন করতে যে আরেকজনকে একটু অবমূল্যায়ন করছি কিনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষ করে যারা জামাত ইসলামীর রোকন তাদের জন্য এই দৃষ্টিভঙ্গিগুলো বোঝা দরকার। তো দর্শক, এই ডাক্তার শফিকুর রহমানের কার্যকালে বাংলাদেশে জুলাই বিপ্লব ঘটেছে এবং এই জুলাই বিপ্লবে জনগণের পক্ষে সঠিক অবস্থান নিতে পেরেছে জামাত ইসলামী। এই জুলাই বিপ্লবের হিরো জামাত ইসলামী। ৭১ প্রায়শ্চিত্ত, ৭১ জামাত যে ভুল করেছিল, ২০২৪ সালের জামাত সে প্রায়শ্চিত্ত দিয়েছে। এবং এই ডাক্তার শফিকুর রহমান ৭১ ভুলের জন্য ক্ষমাও চেয়েছে। ডাক্তার শফিকুর রহমানের কার্যকালেই জামাত ইসলামীর ভ্রাতৃপ্রতিম সংগঠন, নট জামাত ইসলামীর অঙ্গ সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এবং বাংলাদেশে যত নির্বাচন হবে ছাত্র সংঘের, সব জায়গায় শিবিরে ভূমিধস বিজয় লাভ করবে, শিবির অপ্রতিদ্বন্দ্বী। তো এই যে বিষয়গুলো উল্লেখ করলাম, তো এগুলো বিবেচনা করলে জামাত ইসলামের 85 বছরের ইতিহাসে শ্রেষ্ঠ আমির ডাক্তার শফিকুর রহমান, কোনো সন্দেহ নেই। এবং ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই জামাত ইসলামী ক্ষমতায় যাবে এবং ক্ষমতার দ্বার প্রান্তে। সুষ্ঠু নির্বাচন হলেই জামাত ক্ষমতায়। অতীতে এই সম্ভাবনা কখনো তৈরি হয়নি। এবং জামাতের কোনো আমির প্রধানমন্ত্রী হবেন, জনমনে এরকম পারসেপশন অতীতে কখনো তৈরি হয়নি। কিন্তু এই প্রথম ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে পারসেপশন তৈরি হয়েছে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন, হওয়ার সম্ভাবনা রয়েছে, তিনি জিতবেন। এই দিক থেকে 85 বছর ইতিহাসে শ্রেষ্ঠ আমির, কোনো সন্দেহ নেই। কিন্তু না, এই শ্রেষ্ঠত্ব না। কে শ্রেষ্ঠ, কে কেমন, এটা বুঝতে হলে 4 খলিফার দিকে তাকাতে হবে। 4 খলিফা, এই যে জুমার খুতবায় 4 জনের 4 রকম বৈশিষ্ট্য খতিবরা বয়ান করেন। খুতবার মধ্যে যারা মুখস্থ খুতবা দেন তারা বলেন কি, যেমন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দাহুম বিআমরিল্লাহি ওমর ওয়া হায়া উসমান আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহ আসাদুর রাসূল। মানে এক একজন এক একটা বৈশিষ্ট্য। শাসক হিসাবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলার হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে যোগ্যতা, এটা অন্য কারো ছিল না। আবার দূরদর্শিতার দিক থেকে, যেমন জাকাত স্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আরো নানান বিষয়, এগুলোর ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে শ্রেষ্ঠত্ব, এটা অন্য কারো ছিল না। ওসমান রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে ইসলামী সাম্রাজ্য সম্প্রসারণ বা নানান বিষয়ে ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুর যে স্পেশালিটি, এটাও অন্য কারো ছিল না। এইসব দিক থেকে তারা ইউনিক। তো দর্শক, এইসব দিক বিবেচনায় এক একজন আমির এক এক কারণে শ্রেষ্ঠ। একটা নির্দিষ্ট কারণে সবাই শ্রেষ্ঠ না। প্রত্যেকের কিছু না কিছু দুর্বলতা ছিল, প্রত্যেকের কিছু না কিছু শ্রেষ্ঠত্বের জায়গা ছিল, যেটা ইউনিক। জামাতের অতীতের সকল আমির এবং বর্তমান আমিরদের ক্ষেত্রেও মূল্যায়নের ক্ষেত্রে এটাই হচ্ছে মানদণ্ড। মাওলানা মওদুদী থেকে শুরু করে শফিকুর রহমান পর্যন্ত প্রত্যেকের নিজস্ব কিছু সুপ্রিমেসির জায়গা ছিল, যেটা অন্য আমিরের মধ্যে ছিল না। আবার প্রত্যেকের কিছু দুর্বলতা ছিল। এখন ডাক্তার শফিকুর রহমান
গণতান্ত্রিক রাজনীতিতে, ভোটের রাজনীতিতে তিনি শ্রেষ্ঠ। তার সময় সবচেয়ে বেশি সফলতা আসছে, তার হাত ধরেই এটা হয়েছে, একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, রাইট? কিন্তু এলেম, আমল বা অন্যান্য দিক থেকে মাওলানা মওদুদীর ধারে কাছেও কোনো আমির নেই। অধ্যাপক গোলাম আজম মাওলানা মওদুদীর পরের অবস্থান, আব্বাস আলী খান, মাওলানা আব্দুর রহিম আলেম হিসাবে তাদের মাওলানা আব্দুর রহিমের ধারে কাছেও কেউ নেই। মাওলানা মতিউর রহমান নিজামী, মকবুল আহমেদ, এক একজনে। মকবুল আহমেদ সবচেয়ে দুঃসময়ের আমির। জামাত ইসলামী হারিয়ে যায়, নাম চেঞ্জ করে, এই জামাত ডিজলভ করে দাও, কাজ হবে না, অমুক তমুক। সেই কঠিন সময়ে মকবুল আহমেদ দায়িত্ব পালন করেছেন। আমরা মকবুল আহমেদকে ঠিক মতো মূল্যায়ন করতে পারছি না। তিনি অন্যতম শ্রেষ্ঠ আমির। অতএব প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ। ডাক্তার শফিকুর রহমান জামাতকে যুগোপযোগী করে তুলেছে। আবার এই জামাতে রুহানিয়ত কমে গিয়েছে, আরো নানান বিষয়ে দুর্বলতা আছে। অতএব ভুল শুদ্ধ দুর্বলতা মিলিয়েই জামাত ইসলামী, এগুলো মিলিয়ে জামাতের আমির। তা জামাতের আমির এটা একটা ইমোশনাল পোস্ট, মানে কর্মীদের এবং জনশক্তিদের কাছে, দেশবাসীর কাছেও এটা একটা মহাসম্মানের পোস্ট। আমিরের কোনো ব্যক্তিগত জীবন নাই, সংগঠনই আমির, তার জীবনই সংগঠন, আলাদা কোনো সত্তা তার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে কবুল করুক এবং ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই জামাত ইসলামীকে ক্ষমতা। রাজনীতিতে প্রতিনিয়ত নিউ ডাইমেনশন হচ্ছে। বিএনপি কি সত্যি সত্যি কুলহারা হয়ে গেল? সাংবাদিক মাসুদ কামালের ভাষায় মাইনকা চিপায় পড়ে গেল? এরকম বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে কিছু কথা বলবো। আপনারা সবাই অবহিত আছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে একটি সহিংস আন্দোলনের মধ্য থেকে সরিয়ে দেওয়ার পরে ক্ষমতায় যাবার যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে, অনেক কিছু ছাড় দিয়ে, এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে আপোস করে কে দ্রুত ক্ষমতায় যাবে, এই কম্পিটিশন হচ্ছে। আমি বেশ কিছুদিন পূর্বে আমার একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম, বিএনপি ক্ষমতার কাছাকাছি যেও এখন যোজন যোজন দূরে। এটা নিয়ে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষীরা, কর্মীরা নানা রকম বিরূপ মন্তব্য করেছিলেন। আমি সেখানে বিভিন্ন সমীকরণ, মেরুকরণের তথ্য উপাত্ত দিয়ে কথা বলেছিলাম। এখন কি পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে? বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে অস্ত্র উদ্ধারের অভিযানের খবর ফলাও করে সমস্ত গণমাধ্যমে এসেছে। বিএনপির একজন কম্পারেটিভলি ক্লিন ইমেজের নেতা, সাবেক প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক মন্ত্রী, তাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ব্যাপারে গোপনে নিষেধাজ্ঞা দেওয়া আছে। দুই মন্ত্রীর এই পরিস্থিতি। আরো বেশ কিছু নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন নানা অজুহাতে। অভিযোগ রয়েছে যে সকল অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে এর অনেকটাই নাকি সঠিক না, বানোয়াট। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে খুব শিগগিরই বিএনপির তৈরি করা অপারেশন ক্লিন হার্টের মতো অঘোষিত আরেকটি অপারেশন শুরু হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশনের কোনো নতুন অবকাশ নাই, কারণ অপারেশন ডেভিল হার্টের নামে, ডেভিল হার্ট বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম ভাবে হয়েছে, চলছে। বিএনপি একটু ফুরফুরে মেজাজে ছিল, ভাবটা যেন ক্ষমতায়, এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর তো তেমনটাই আচরণ করেছে বিএনপি। রাস্তাঘাট, হাট বাজার, বাসের স্ট্যান্ড থেকে শুরু করে ইজারা, বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডি নানাভাবে দখল করা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্সের নেতৃবৃন্দর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানাভাবে মব সন্ত্রাস করে চাঁদাবাজি করা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, এমন অনেকগুলো ঘটনা বিএনপি করার কারণে জনগণের কাছে একটা মেসেজ চলে গেছে, যে মেসেজটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর। মেসেজটা এরকম,
ক্ষমতায় আসার পূর্বে এই অবস্থা, ক্ষমতায় আসলে কি করবে? সে কারণে আন্দোলন হয় ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার জন্য, আর বিএনপির বিরুদ্ধে জনগণের ভিতরে আন্দোলন হয়েছে ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য ভিতরে ভেতরে আন্দোলন অনেক জায়গায় বহিঃপ্রকাশ হয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাত এবং বিএনপির দুইটা শাখায় দুই রকম ধরনের তারা ছিল এক সময়, সেটা পাল্টে গিয়ে হলো এমন জামাত এবং এনসিপি প্রচন্ড প্রচার শুরু করে দিল। তাদের ভাষায় এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে বসাবার জন্য আন্দোলন করিনি। কেউ কেউ স্লোগান দিল টাকা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। পাথর দিয়ে প্রস্তর যুগের নির্মমতাকে বেশ ফোকাসে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে, আমার নিজ জেলা পিরোজপুরে যে বর্বরতা, নৃশংসতা, নারকীয়তা, লুটপাট, চাঁদাবাজি হয়েছে সে দায়ও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমার নিজের বাড়ি প্রকাশ্যে থানা সদরে লুটপাট করে বড় বড় পরিবহনে করে নিয়ে যারা গিয়েছেন, আমার বাড়িতে বাড়ির পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত মনিটর করা রয়েছে। আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, তার বাড়ি পুলিশের উপস্থিতিতে লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া এবং ভাঙচুর করে শেষ পর্যন্ত গ্রিল খুলে নেওয়া। আমার আর এক ভাইয়ের বাড়ি দখল করে সেখানে এখন বিএনপির লোকেরা বসবাস করছে। আমার জেলা সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি, দুইবারের সাবেক এমপি, তার নিজের বাড়ি, তার ছোট ভাই পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, তার বাড়ি, তাদের অপর ভাইয়ের বাড়ি জেলা যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের বাড়ি, জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের বাড়ি থেকে শুরু করে এমন নৈরাজ্যকর ভাবে লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে নৃশংস বর্বরতা দেখানো হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, পাকিস্তান আমলেও এমন বর্বরতা দেখা যায়নি। এখন ডিজিটাল যুগ, যারা যারা এসব করেছেন সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহে রয়েছে, প্রয়োজনের সময় সেটা হয়তো ব্যবহৃত হবে। তার চেয়ে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো সরকারের 3টি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এই সমস্ত ঘটনার উপরে রিপোর্ট করে রেখেছে। সেই রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য এবং বাস্তব তথ্য ফুটে উঠেছে। হয়তো এখন অ্যাকশন হবে না, কিছুদিন পরে হবে, না হয় আর কিছুদিন পরে হবে। একটা গল্প বলি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকে বলছিলেন, আমরা তো এখন ক্ষমতায়, আমাদের পিছনে কেন এনএসআই, ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি এর লেগে আছে। উনি বলেছিলেন ওদের কাজ ওরা করবে, এখন তোমরা ক্ষমতায় আছো, তোমাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, সময় মতো গুলো ব্যবহৃত হবে। যারা নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি, জামাত, এনসিপি করেছেন তাদের সমস্ত তথ্যপত্র শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আছে তাই নয়, সরকারি গোয়েন্দা সংস্থা সে রিপোর্টগুলো সাবমিট করে রাখছে। আমার একটা রিপোর্ট দেখার সুযোগ হয়েছে গোয়েন্দা সংস্থার, বেশ বেদনার্ত হৃদয়ে দেখলেও আমি খুব খুশি হয়েছি যে ভয়ঙ্কর সব তথ্য উঠেছে। কিভাবে চাঁদা আদায় করা হয়, চাঁদা কিভাবে ভাগ করা হয়, কিভাবে মামলা দেওয়া হচ্ছে, কোন কর্মকর্তা, জামাতের সম্ভাব্য প্রার্থী, বিএনপির সম্ভাব্য প্রার্থী, জামাত বিএনপির কোন কোন নেতা থানায় তদবির করতেছেন, কোন কোন নাম ঢুকাতে হবে, এ সকল বিষয়গুলো সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যাই হোক, সেটা আরেকটি প্রসঙ্গ। আমি মূল যে কথায় আসছিলাম, এনসিপির মতো সংগঠন বলছে কামিন নামায় সই করেছেন, সরা পড়েছেন, বাসর করবেন না কেন। বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে গেছে, এমন নিকৃষ্ট ভাবে এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। জামাত ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছে
এটা হবে না, এটা হবে, এটা হবে। ক্ষমতাসীনদের দল অর্থাৎ ইউনূসের দল, তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায়, কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে বলে এখন নির্বাচনের পরিস্থিতি নাই, করা যাবে না, সব কিন্তু মেটিকুলাস ডিজাইনে করা হচ্ছে। তাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা তারা ঠিকঠাক মতো করছেন। বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য কোন বিদেশ থেকে আনা ভাড়াটিয়া ডক্টর আলী রিয়াজ যে বাংলাদেশের নাগরিকই না, তার পিছনে গিয়ে ধর্ণা দেয় বড় ব্যাগ নিয়ে সালাউদ্দিন সাহেব সহ অন্যান্যরা। মাহমুদুর রহমান মান্নাদের মতো পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তিরা, টকশোতে গিয়ে কথা বলা জুনায়েদ সাকিরা, তাত্ত্বিক কথা বলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকরা সহ অন্যান্যরা সবাই ধর্ণা দিয়েছে কার কাছে? আমেরিকা থেকে আসা এক লোক যে বাংলাদেশের প্রিয় জন্মভূমির নাগরিকত্ব ছেড়ে চলে গেছে, তার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, আমাদের এই দয়াটা শোনেন, আমাকে এইটা শোনেন, এইটা রাখেন প্লিজ, এইটা নোট অফ ডিসেন্ট। কি করুণা ভিক্ষা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। শেষ রক্ষা হলো না। এখন বিএনপি বলছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা নাকি প্রতারণার শিকার। প্রতারণার শিকার সেদিনই হয়েছেন যেদিন অবৈধ ক্ষমতা দখলদারকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন। প্রতারণার শিকারের কথা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি। এখন একুল ওকুল দুকুল হারানো অবস্থা তাদের। কুলহারা কলঙ্কিনীর মতো হয়ে গেছেন, মাইনকা চিপায় পড়ছেন। বিএনপিকে ন্যূনতম ছাড় জামাত এবং ইউনূস দেবে না। এনসিপি জামাতের তৈরি করা সংগঠন, কারাগারে থাকা অবস্থায় জামাতের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি গোলাম মাওলা রনিকে বলেছিলেন, ওই নাহিদ অর্থাৎ জামাত এনসিপির প্রধান ও আমাদের তৈরি, আমরাই তাকে গ্রহণ করেছি। বিবিসির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় তাহের সাহেব পরিষ্কারভাবে বলছেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা ছিল জামাত শিবিরের আন্দোলন, আমরা নামটা ব্যবহার করিনি, তাহলে ওই বাম ধারার কিছু লোক টোকেদের রিজার্ভেশন আছে, ঝামেলা করবে, এই জন্য আমরাই করেছি। ইউনূস বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে মেটিকুলাস ডিজাইনে সবকিছু করেছি, এটা হঠাৎ কিছু না। জামাতের ইউরোপের মুখপাত্র রব মোল্লা সাহেব ইউকের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলছেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বড় ক্রেডিট ডক্টর ইউনূসের। জানতে চাইলেন সঞ্চালক, কেন, কিভাবে? বললেন, লবিস্ট ফার্ম নিয়োগ করা, লবিস্ট ফার্মের সমস্ত টাকা পয়সা দেওয়া, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্ব শক্তিকে কাজে লাগানো, বাংলাদেশে টাকা পয়সা দেওয়া, এটা ডক্টর ইউনূস দিয়েছেন। এই কথাগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন। তথাকথিত প্রগতিশীলরা বলতেন, না না, এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য একটা অজুহাত। হিসাব মিলেছে। শেখ হাসিনা কোনো আপোষ করতে চাননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো দিয়ে মুসলিকা দিয়ে ক্ষমতায় থাকতে চাননি। দ্রুতগতিতে ক্ষমতায় যেতে অনেক ছাড় বিএনপি দিয়েছেন। লন্ডনে ইউনূস এলে তার সঙ্গে গোপন বৈঠক করার পরে বিএনপির যারা একটু সোচ্চার ছিলেন, গয়েশ্বর রায়, মির্জা আব্বাস সহ সবার মুখে কস্টেপ মেরে দিয়েছেন তারেক রহমান, কোনো কথা বলবেন না। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাইনাস করে জিয়া পরিবারের আত্মীয় এবং ক্ষমতার প্রভাবান্বিত সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছেন সবকিছু দেখভাল করার। কদিন আগে দেখলাম ডক্টর মঈন খান কি যেন বলতে চাচ্ছিলেন সাংবাদিকদের, সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে নিজেই বললেন। এখন সেই সালাউদ্দিনই বলছেন যে আমাদের স্বাক্ষর করা কাগজ সরিয়ে ফেলা হয়েছে। বিএনপিকে মাইনাস করা হবে, শুধু মাইনাস না, মাইনাসের সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হবে। এক হলো শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর লুটপাট, ভয়ঙ্কর নৈরাজ্য, সহিংসতা, মব সন্ত্রাসের কারণে বিএনপি জনগণের কাছে
অপমানিত হয়ে গেছে, আর দ্রুততার সঙ্গে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার পথে বিষাক্ত কাঁটা বসিয়ে দিয়েছে তাদের একসময়ের আপনজন জামাত, এনসিপি। তাদের ফাঁদে পা দিয়ে বিএনপি এখন সবকুলহারা অবস্থায়, এবং এটা আরো দৃশ্যমান হবে খুব শিগগিরই। আজ আমি যাদের সামনে এই কথা বলছি তারা দেখবেন আমার এই অ্যানালাইসিসের যে সকল ভিত্তি আছে সেই ভিত্তি স্বল্প এই ভিডিও কন্টেন্টসে বলা সম্ভব নয়, তবে আমি নিশ্চিতভাবে আপনাদের তথ্য দিচ্ছি। বিএনপিকে রাস্তায় বিষাক্ত কাঁটাবিদ্ধ অবস্থার ভিতরে ফেলার জন্য যা কিছু করার দরকার সে ব্যবস্থা পরিকল্পিতভাবে একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্য থেকে অন আফটার অ্যানাদার করা হচ্ছে। ক্ষমতায় চলে গেছিলেন না বিএনপি? পল্টনের সভায় শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর বলা হয়েছিল না খুব শিগগিরই তারেক রহমান আসবেন, এখানে বক্তব্য রাখবেন। তারেক রহমান এসেছেন? আসেন নাই। তার কাছে হয়তো অনেক তথ্য আছে। তারপর তিনি অনেক ছাড় দিয়ে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসগুলোয় বসতে স্বপ্নবিলাসী হয়েছিলেন। কিন্তু রাজনীতিতে বিএনপি এত অপরিপক্ক যে এখন বিএনপি ক্ষমতা তো দূরের কথা, বিরোধী দলে থাকবে কিনা সে বিষয়টা নিয়েও তাদের ভেতরের প্রতিপক্ষ যারা জামাত, এনসিপি, ইউনুস এবং অন্যান্যরা, সেটাই তারা এখন বিবেচনা করছে। আর সেই জায়গায় মানুষ এখন বলা শুরু করছে আওয়ামী লীগে ভালো ছিল, আওয়ামী লীগে ভালো ছিল। বোঝা গেল বিষয়টি। ধৈর্য ধরুন, আরো অনেক কিছু বিস্ময়কর দেখ। এই আগুনে বাংলাদেশ পুড়ে যেতে পারে, সমূহ ক্ষতি হতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের উপর। আমি সুশীলদের জন্য প্রোগ্রাম করি, আমি অন্য চ্যানেলের হোতাদের মতো বলি না আমি সুশীলদের জন্য প্রোগ্রাম করি না, এটা কিন্তু আমার কথা নয়। আমি সুশীল বলতে যাদের অক্ষর জ্ঞান রয়েছে, লেখাপড়া জানেন, বোঝেন, অন্তত পক্ষে স্কুল কলেজে গেছেন, অনেকে বিশ্ববিদ্যালয়ে গেছেন। আমি জানি আমার অনুষ্ঠান অনেক অতি উচ্চ শিক্ষিত লোকজন দেখেন, পিএইচডি ডিগ্রিধারী, মাস্টার্স ডিগ্রিধারী, গ্রাজুয়েট, অধিকাংশই গ্রাজুয়েট। তো যারা এর গ্রাজুয়েশনের নিচে আছেন তারাও নিশ্চয়ই বুঝবেন, তারা যে যাদের দেশ সম্বন্ধে, লেখাপড়া সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে, রাজনীতি সম্বন্ধে উৎসাহ আছে, তারাই আমার অনুষ্ঠান দেখবেন বলে আমি আশা করি। আর যারা ধর্মান্ধতা এবং মুজিববাদী আদর্শে বিশ্বাসী তারা দেখলেও দেখতে পারেন, তবে তাদের আমার অনুষ্ঠান দেখলে তাদের মনে কষ্ট হবে, না দেখাই ভালো। আজকে আমি যে কথা বলছি, কেন বলছি ইউনুস সাহেব আগুন দিয়ে খেলছেন, শুধু ইউনুস নন, ইউনুস, আলী রিয়াজ এবং ডক্টর শফিকুর রহমান, এই তিনজন হচ্ছেন মূল ভিলেন আজকের আলোচনায়। আমি আলোচনা যেটা করব তার একটা সামারি আপনাদের আমি 2 মিনিটে পড়ে শোনাচ্ছি। সনদের উপর গণভোট হতে পারে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই সনদ বদলাতে হবে। 3 নম্বর হচ্ছে মুজিব জাতির পিতা হতে পারেন না। 4 নম্বর আগস্ট ও নভেম্বর বিপ্লব 1975 এর উল্লেখ থাকতে হবে, এর বর্ণনা থাকতে হবে এই সনদের ভেতরে। এবং হাসিনাকে খুনি বলতে হবে, স্বৈরাচারী খুনি। এবং শেষ পয়েন্ট হচ্ছে ইউসুফ আলী রিয়াজ সাবধান, আগুন দিয়ে খেলবেন না। এখন সামারি যেটা, সেটা হচ্ছে যে দেশে একদল এখনো দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়, ধানের শীষ, দাড়ি পাল্লা, বা কোনোদিন নৌকা আসলে নৌকা, এই ধরনের হাত পাখা, এগুলো দিয়ে নির্বাচন করা হয়। কি জন্য মানে প্রতীক কেন লাগে? কেননা দেশের একটা বিরাট সংখ্যক জনসাধারণ লেখাপড়া জানেন না, অক্ষর জ্ঞান নেই, তারা ক্যান্ডিডেটের নাম দেখে তারা সিল মারতে পারেন না, সুতরাং তাদেরকে বলে দিতে হয় এইটা হচ্ছে ধানের শীষ,
এইটা দাঁড়িপাল্লা, তাদেরকে আমরা বলছি সনদের উপরে তারা গণভোট দেবেন, হ্যাঁ বা না। মানে 94 পৃষ্ঠার একটা সনদ, এখানে ব্রিটিশ আমল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের একটা সংক্ষিপ্ত ইতিহাস দেয়া হয়েছে, আমাদের শাসনতন্ত্রের কথা বলা হয়েছে, রাজনীতির কথা বলা হয়েছে ইত্যাদি। সেগুলো পড়ে তার উপরে মতামত দেবেন, এই জন্য গণভোট। এরপর আমি আসছি। আর তথাকথিত এই সনদে মুজিবের স্বৈরাচারী ও অত্যাচারী শাসন নিয়ে কোনো কথা নেই এবং তাকে জাতির পিতা বলা হচ্ছে। আমি আলোকপাত করব মুজিবের একটু ইতিহাস বলবো কিছুটা, 60-এর দশকে 70 দশকে, এবং তারপরে মুজিব কি করেছেন আমরণ। তারপরে এই সনদে খুনি লুটেরা স্বৈরাচার হাসিনার নাম উল্লেখ করা হয় নাই। মানে 1400 লোক মারা গেল, কারা মারলো, কেন মারলো, কার নির্দেশে মারলো, এবং এই মারার ফলেই যে গণ অভ্যুত্থান হলো, বিপ্লব হলো, হাসিনাকে পালিয়ে যেতে হলো, এবং হাসিনা এবং আওয়ামী লীগকে যে আমরা ফেরত আনতে চাই না, এ কথাগুলো এখানে পরোক্ষভাবেও বলা হয়নি। সুতরাং আমরা কিসের উপর গণভোট করব? প্রথমে আমি বলছি যে দেখেন, শতকরা 100% ভোটার ভোট দেবে, সনদ হ্যাঁ বা না বলবে। আর শতকরা ধরেন 20-25% লোক অক্ষর জ্ঞানহীন, এবং যাদের অক্ষর জ্ঞান আছে তারা পর্যন্ত ওই 94 পৃষ্ঠার এই সনদ পড়ে তারপরে হ্যাঁ বা না বলবেন, এটা আমরা মেনে নিতে, এটা সম্ভব নয়। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনারাই বলেন, এই সনদ আপনারা কয়জন দেখেছেন যারা আমার অনুষ্ঠান দেখছেন? আমি সবচাইতে শিক্ষিত শ্রেণীকেই প্রথম জিজ্ঞেস করছি। প্রফেসর সাহেব, রিটায়ার্ড অ্যাম্বাসেডর, সার্ভিং প্রফেসর, ব্যুরোক্র্যাট, ইন্টেলেকচুয়াল, রাজনীতিবিদ, রাজনীতির নেতা যারা, কর্মী যারা, তাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কতজন এই সনদটা পড়েছেন? এখন হার্ড কপি বাজারে আসেনি, এবং কয়জন লোক এটা কিনে পড়বে? এবং পিডিএফ পাওয়া যাবে চায়ের দোকানে, যিনি এক ভুরুঙ্গামারির এক চায়ের দোকানে বসে আমার অনুষ্ঠান দেখছেন, বা চট্টগ্রামের কক্সবাজারের প্রত্যন্ত এলাকায় আমার অনুষ্ঠান দেখছেন চায়ের দোকানে বসে, তাদের কাছে কি সনদ বলে কিছু আছে? তারা জানেন কি জিনিস? তারা পড়েছেন? নাকি নেতা বলে দিয়েছে হ্যাঁ দিতে হবে, নেতা বলে দিয়েছে না ভোট দিতে হবে? কেন দিতে হবে? সনদটা কি জিনিস এটা বুঝতে পারেন কয়জন? অতি নগণ্য সংখ্যক ব্যক্তি। বুঝুক বা না বুঝুক, সে হ্যাঁ বা না ভোট দেওয়ার যোগ্য। এটার জন্য শফিকুর রহমান খুবই কঠোর ভাষায় বলছেন, কোনো কম্প্রোমাইজ হবে না, নির্বাচনের আগেই গণভোট হতে হবে। ফাজলামি পেয়েছেন ডক্টর ইউনূস, ফাজলামি পেয়েছেন ডক্টর আলী রিয়াজ, ফাজলামি পেয়েছেন, আপনারা ফাজলামি পেয়েছেন। আপনারা জানেন আপনারা ফাজলামি করছেন, কেন করছেন সেখানেই প্রশ্ন। আপনারা যে কেন এই ফাজলামিটা করছেন এটাই আমি তুলে ধরছি। ডক্টর ইউনূস, আপনি একজন অতি অ্যাম্বিশাস ব্যক্তি, আপনার অভিলাষ, উচ্চাকাঙ্ক্ষা গগনচুম্বী। আপনার ওই বিতর্কিত শান্তি পুরস্কার নিয়ে আমি আর কথা বলতে চাই না। এবারে যিনি হয়েছেন, আগামী বছর অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কারে পুরস্কৃত করতে হবে, হাসিনার ব্যাপারে অনেকে বলেছিল। সুতরাং ডক্টর ইউনূস, আপনি বাই ডিজাইন অর বাই ডিফল্ট আপনি ওই ক্যাটেগরিতে পড়ে গেছেন, একটা জোকারের ক্যাটেগরি। কারা শান্তি পুরস্কার পায়? যেমন এবছর যিনি পেয়েছেন মারিয়া মাসাদো, তিনি ভেনেজুয়েলাতে ইসরায়েলের সৈন্যবাহিনী দিয়ে হামলা করতে বলেছেন। তিনি মার্কিন সেনাবাহিনী দিয়ে ভেনেজুয়েলার উপর আক্রমণ করতে চেয়েছেন। চরম অশান্তির একজন দূত, তাকে দেওয়া হলো নোবেল শান্তি পুরস্কার। সুতরাং আমি বিতর্কে আর যাচ্ছি না, কিন্তু আপনাকে লোকে যাই মনে করুক, আমি জানি আপনি কত পানিতে আছেন। সুতরাং
এই সনদের ভেতরে বলা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলতে হবে, তার ছবি থাকতে হবে ইত্যাদি। জামাতের এক নেতা বললেন, হ্যাঁ তিনি তো অতি বড় মাপের লোক, তাই মুজিবের ছবি থাকতেই পারে। এই জামাতে ইসলামী মুজিবের কন্যাই তো আপনাদের নেতাদের হত্যা করেছে, আপনাদেরকে বেআইনি ঘোষণা করেছে। সুতরাং আপনারা এখন উল্টো সুরে গান গাইছেন, এটাই ষড়যন্ত্রের লক্ষ্য। জামাত প্রধান শফিকুর রহমান, আপনার গায়ে এখনো জাসদের গন্ধ। জাসদ মানে আওয়ামী লীগের পুত্র, আওয়ামী লীগের সন্তান। আপনাদের ভেতরে মুজিব প্রেম থাকবে, এতে কোনো আপত্তি আমি করি না, অবাক হই না। আমি একসময় খুবই মুজিব ভক্ত ছিলাম 1972 সালের 10ই জানুয়ারি পর্যন্ত। তারপরে যে ফেইলিয়ারটা হয়েছে, উনি যা কাজগুলো করেছেন অতি নিন্দনীয়। বাকশাল রক্ষী বাহিনী কোথায়, সিরাজ শিকদার, সেই লোককে আপনি টেনে এনে বানাতে চাচ্ছেন জাতির পিতা, যিনি কমপক্ষে 30,000 লোক হত্যা করেছেন। এই যে জাসদের, প্রাক্তন জাসদের শফিকুর রহমান, আপনার দলের কমসে কম 30,000 লোককে মেরেছেন শেখ মুজিবুর রহমান, তাকে আপনি জাতির পিতা বলতে চাইছেন? আপনার লজ্জা লাগে না? নাকি আপনার অন্য এজেন্ডাটা মোর ইম্পর্টেন্ট? সেই এজেন্ডাটা কি? দেশে একটা ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করে বাংলাদেশকে নিষ্ক্রিয় করে দেয়া, ভারতের কলোনি বানিয়ে দেয়া। জাসদ হচ্ছে ভারতের বি টিম। আপনাদের সিরাজুল আলম খান থেকে সবাই কিন্তু সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করতেন না। আপনারা ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশ থাকবে এটাই চিন্তা করেছেন, সেই পরিকল্পনা করছেন। আর আপনাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর ইউনূস এবং ডক্টর আলী রিয়াজ। আমি এটাকে বলি, এটা একটা অপরাধমূলক পাগলামি করছেন সমষ্টিগতভাবে। ডক্টর ইউনূস, শফিকুর রহমান, আলী রিয়াজ এবং যারা যারা আজ গণভোটের জন্য, সনদের জন্য গণভোট করতে হবে যারা বলছেন, দে আর কমিটিং এ ক্রিমিনাল লুনাটিক অ্যাক্ট। তারা সব ক্রিমিনাল লুনাসিতে ভুগছেন, অপরাধমূলক পাগলামি যেটাকে বলা হয়। হিটলার সম্বন্ধে যেটা বলা হয়, হিটলার সাফার্ড ফ্রম সাম সর্ট অফ ক্রিমিনাল লুনেসি। পাগলামি একটা হয় ওটা করে একটা অসুখ, আরেকটা হয় একটা ক্রিমিনাল লোক যখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়। আপনারা এখন ক্রিমিনাল হিসাবে পাগলামি করছেন। এই অপরাধ আমরা ক্ষমা করব না, জাতি ক্ষমা করবে না। ডক্টর ইউনূস, আপনি যে পেডেস্টালে উঠেছেন, বিল ক্লিন্টন যেখানে আপনাকে তুলেছে, বাংলাদেশের মানুষ আপনাকে হিড় হিড় করে টেনে নামিয়ে আস্থা করে নিক্ষেপ করবে যদি আপনি এই বাড়াবাড়ি করেন। এই আগুন দিয়ে খেলবেন না, সাবধান হয়ে যান, হাত পা পুড়ে যাবে, আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন, ইতিহাসের আস্থা করে চলে যাবেন। আলী রিয়াজ একজন লেখক, রাজনীতিবিদ, আপনাকেও বলছি, আপনিও জাসদপন্থী, কিন্তু জাসদ করতেন। এই আরেকটাই সনদে বলা হয়েছে, অনেক কিছু বলার পরে বলা হচ্ছে যে 1400 মানুষকে হত্যা করা হয়েছে এই 2024 সালে। কারা হত্যা করেছে, কার নির্দেশে, সেটা কেন বলছেন না? লজ্জা কেন পাচ্ছেন? ভাসুরের নাম দিতে লজ্জা লাগে? শেখ হাসিনা নিজে বলেছেন লেথাল ওয়েপন ব্যবহার করে মানুষ হত্যা করে, এবং নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। কারা করেছে, কেন করেছে, সেটা বলতে হবে। আপনারা এখানে ইতিহাস দিয়ে শুরু করলেন, প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের পরে পাকিস্তান হলো, পাকিস্তান বৈষম্য করলো, সুতরাং বাঙালি স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হলো। ভালো কথা। তারপরে কি হলো? বাংলাদেশ হওয়ার পরে সেটা তো জনগণের জানার অধিকার আছে। মুজিব কি করলেন? গণতন্ত্রের মানসপুত্র সব দল নিষিদ্ধ করে উনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটা একদলীয় সরকার গঠন করলেন, একটা দল গঠন করলেন যেখানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং আমলা শ্রেণীর লোকজন মেম্বার হতে পারত। একটা সোভিয়েত স্টাইলের আপনারা সরকার গঠন করলেন। যে ব্যক্তি করলেন তাকে আমরা জাতির পিতা বানাবো, এ ধরনের দুর্দশা কেন হবে বাংলাদেশে? আর হাসিনাকে খুনি বলতেই হবে। 1400 লোক হঠাৎ করে কোন আকাশ থেকে দৈত্য এসে এদের হত্যা করেনি। হাসিনার নির্দেশে সেনাবাহিনীর অফিসাররা, জওয়ানেরা, পুলিশ
বিজিবি এবং আওয়ামী থাক, আওয়ামী লুটেরা, ছাত্রলীগ, তারা মানুষ হত্যা করেছে। এখানে ওয়াকারুজ্জামানকে আমরা নিষ্কৃতি দেব না যে 25 জন জেনারেলদের, অফিসারদের বিচার হচ্ছে, এয়ার কন্ডিশন অফিস গাড়িতে করে আনা হচ্ছে, এয়ার কন্ডিশন অফিসে রাখা হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন ডক্টর ইউনূস, এগুলো বন্ধ করেন। আপনি দেশের উপদেষ্টা, কার উপদেষ্টা নিজেই আপনি জানেন না। যাই হোক, আপনি যাই হোক একটা ক্ষমতায় আছেন, আপনি এদিকে নজর দেন, সনদ নিয়ে নজর দেবেন না। এবং আলী রিয়াজ সাহেব বলেছেন, দেখলাম যে আমরা প্রেসিডেন্টের কাছে না, আমরা প্রধান উপদেষ্টার কাছে সনদ দিচ্ছি। প্রধান উপদেষ্টা, আপনাকে কি এই ম্যান্ডেট দেওয়া হয়েছিল যে আপনি দেশের শাসনতন্ত্র বদলে দেশের পুরো অবকাঠামো বদলাবেন, আপনি একটা সনদ তৈরি করবেন বাংলাদেশের জন্য, যে সনদ তৈরি করার অধিকার একমাত্র নির্বাচিত গণপ্রতিনিধিদের রয়েছে। আপনি বা ডক্টর আলী রিয়াজ এবং আপনার সহযোগীরা কেউই কোনো নির্বাচিত প্রতিনিধি নন। আপনি যখন ক্ষমতায় বসেছিলেন 8ই অগাস্ট, আমি তবুও বলেছিলাম আপনি নেপোলিয়নের মতো বিপ্লবের সন্তান। নেপোলিয়ন বলতেন, আই এম দ্য সান অফ দ্য রেভলিউশন, আই এম দ্য সান অফ দ্য রেভলিউশন। উনি তরবারি বের করে বলেছিলেন, হিয়ার ইজ মাই লেজিটিমেসি। আপনি সেই তরবারি ধরতে সাহস পাননি। আপনি শাহাবুদ্দিন চুপ্পুর মতো হাসিনার পা চাটা এক গোলামকে প্রেসিডেন্ট রেখে তার কাছে শপথ নিয়েছেন। লজ্জায় আমাদের মাথা নত হয়ে গেল সেই দিন। তবু আমি আশা করেছিলাম আপনি কিছু করবেন, আপনি করেননি। কেননা আপনি কিছু করার প্লেয়ার নন। আপনি হচ্ছেন সেই খেলোয়াড় যিনি নিজের স্বার্থ 16 আনা বোঝেন। আপনি ক্ষমতায় আসার আগেই স্পেশাল অর্ডার দিয়ে আপনার বিরুদ্ধে আনিত সকল মামলা মোকদ্দমা খারিজ করে দিলেন। কেউ আপনাকে সোজা মনে করলে আমি বলবো সে বোকা। আপনি অত সহজ ব্যক্তি না। আপনি আপনার নিজের ধান্দা ঠিক বোঝেন। আপনাকে যদি কেউ পাগল বলে, আমি বলবো পাগল না, শেয়ানা পাগল। আপনি আপনার স্বার্থ, গ্রামীণ ব্যাংকের স্বার্থ 16 আনা বোঝেন। গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করেন, আপনি সব খুব ভালো বোঝেন। কোথাকার লোকজন, গ্রামের এনজিওর লোকজন ধরে ধরে আপনি উপদেষ্টা বানিয়েছেন, আর বলছেন হাতের কাছে কারো পাই নাই, সময় ছিল কম, তাই যারে হাতের কাছে পাইছি তারই উপদেষ্টা বানিয়ে দিয়েছি। এ সমস্ত কথা বলে আপনি আপনার পারিষদ বৃন্দকে খুশি রাখতে পারেন। আমার মতো লোকজনকে এই ধোঁকাবাজি দিয়ে ধান্দাবাজি করতে পারবেন না। আর শফিকুর রহমান সাহেব, আপনারা কয়দিন আগে আন্দোলন করলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আপনি এবং চরমোনায়ের পীর সাহেব, যিনি বলেছিলেন আমি হাসিনার কপালে সেজদার দাগ দেখেছি। চরমোনাই, আপনার তো শরম টরম নাই। আওয়ামী লীগ হাসিনাকে যেখানে তুলেছিলেন, এখন আবার বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতি বুঝেন? শফিকুর রহমান সাহেব, আপনি এমবিবিএস ডাক্তার, এই পিআর পদ্ধতি কি জিনিস এর উপর পড়াশোনা করেছেন? কয়েকখানা বই পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানের উপর এবং ইতিহাসের উপর। আপনি যদি শখানিক বই পড়ে থাকেন, আমি বলবো মোটামুটি। আপনি যদি 100টা বই পড়ে থাকেন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের উপর, আমি বলবো মোটামুটি একটা গ্রাজুয়েট লেভেলের ছাত্র। আপনি 5খানা বই পড়েছেন কিনা আমার সন্দেহ। আপনার কথাবার্তা শুনলে তো মনে হয় আপনি কোনো বই পুস্তকের ধার ধারেন। আপনি বলে দিলেন পিআর পদ্ধতি যখন লোকে খাইলো না, কিনলো না, আপনি বললেন আগে উপজেলা নির্বাচন হতে হবে, তারপরে জাতীয় নির্বাচন। ওই ট্রাম্পের কার্ডও যখন জনগণ ফেলে দিল, তখন আপনি নতুন ভাবে এসছেন সনদ সাইন করতে হবে, সনদের উপর গণভোট করতে হবে। এসব ফাজলামি, এসব উজবুকি কথাবার্তা বলবেন না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, আপনি একটা ক্লিনিক খুলে, সিলেট শহরে আমার পরিচিত লোকজন ডাক্তার সাহেবরা আছেন, আপনি একটা ক্লিনিক খুলে দিব স্টেডিয়াম মার্কেটে, ওইখানে আপনি প্র্যাকটিস করেন। আপনি বলেন তো আমি ব্যবস্থা করতে পারি। আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন না, জাসদের ব্যাকগ্রাউন্ড নিয়ে। জাসদ মানে কি সেটা আমরা জানি। ওই আরেক জাসদ হাসানুল হক ইনু। তো আপনারা খুবই ধুরন্ধর প্রকৃতির বিতর্কিত ব্যক্তি।
আর আপনাদের রাজনৈতিক দল জামাতে ইসলামী তো আরো বিতর্কিত। সে 1941 সালে যখন মৌলানা মওদুদী ক্লাস 10 পাস, ম্যাট্রিক পাস মওদুদী যখন জামাতে ইসলামী তৈরি করলেন, তিনি তার বইতে লিখলেন, আমি তার সবগুলো বই পড়েছি উর্দু এবং ইংরেজিতে। সেখানে বলেছেন মুসোলিনি, ইটালির মুসোলিনি এবং ইটালির ফ্যাসিস্ট পার্টি আমি খুব পছন্দ করি, ওদের মতো করে আমাদের দল গড়তে হবে। হিন্দু ভাইদের আপনারা গিয়ে বলছেন এই জামাত ইসলামী আপনার মাইনরিটিকে অধিকার দেবে। আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদের জিজ্ঞেস করছি, বলছি আপনারা কি জামাত ইসলামের ম্যানিফেস্টো পড়েছেন? এরা বলছেন মওদুদীর সঙ্গে আমাদের সম্পর্ক নাই। আরে মওদুদী হচ্ছে আপনাদের আদর্শ, মওদুদী হচ্ছে আপনার পিতা, আপনাদের পিতা। দলটাতে নামটা তো মওদুদীর দেয়া। আপনারা যদি বলেন জামাত ইসলামের নাম এখন অন্য, ভিন্ন এবং মওদুদীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে আমি আপনাদের কথা বিশ্বাস করলেও করতে পারি। আপনাদেরকে দেওবন্দি ওলামারা, হেফাজতে ইসলাম বলেন, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, 3 জায়গার কওমি মাদ্রাসা ভুক্ত উলামারা আপনাদেরকে অমুসলিম পর্যন্ত বলে, মাওলানা মওদুদীকে মুরতাদ বলে। সেই দলের আপনি প্রতিনিধি। আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন, বাংলাদেশের বিরোধিতা করছেন, এখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসবে, আপনারা তার বিরুদ্ধে নেমেছেন আদা জল খেয়ে। আর আপনাদের সঙ্গে কোনো কোনো অজানা কারণে বা জানা কারণে, যাই জানি না, ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ যোগ দিয়েছে। তো আপনারা হুমকি দিচ্ছেন, এখন হুমকিটা তো বাতিল হয়ে গেল। আপনারা বললেন যে নির্বাচন হতে দেব না, এটা কিন্তু ফ্যাসিস্ট আচরণ। এই যে শফিকুর রহমান সাহেব যখন বললেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেব না, হতে দেব না হচ্ছে শামীম ওসমানের ভাষা, হিটলারের ভাষা, মুসোলিনির ভাষা, গণতন্ত্রের ভাষা নয়। আপনারা কি গণতন্ত্র বোঝেন, শেখেন, লেখাপড়া করেন, তারপর রাজনীতি করেন। দলে আপনাদের দেউলিয়ত্ব আছে বলে আপনার লোক পাচ্ছে না বলে আপনার মতো লোককে দলের নেতা বানিয়েছে। আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি যদি মুসলমান হন, আপাতত আমি ধরে নিলাম আপনি মুসলমান, আপনি বুকে হাত দিয়ে কলমা পড়ে বলেন তো আপনি কি বিশ্বাস করেন এই যে 94 পৃষ্ঠার এই বাংলা এই যে সনদ, এই সনদ বাংলাদেশের 5% লোক পড়ে বুঝতে পারবে এবং শতকরা 100% লোকের হাতে এই সনদ পৌঁছাবে এবং তারা পড়ে দেখবে? জানেন আপনি এই 18 কোটি লোকের হাতে, ধরেন অ্যাডাল্ট যারা, 14-15 কোটি সনদ কি ছাপানো হবে? পিডিএফ দিয়ে কি সবাই পড়বে, দেখবে? না জেনে শুনে তারা গণভোটের ভোট দেবে কেন? জিয়াউর রহমানের সময় গণভোট হয়েছিল কি পয়েন্টে? আপনারা কি মেজর জেনারেল রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের আদর্শকে সমর্থন করেন, হ্যাঁ বা না? ওইটা এক জিনিস। আর 94 পৃষ্ঠার একটা ম্যানিফেস্টো সনদ না পড়েই তারা বলে দিচ্ছে আমরা সনদের পক্ষে ভোট দিচ্ছি। এর চেয়ে বড় ফাজলামো হতে পারে না। ইতিহাসের আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি জনগণকে বলছি আপনারা রুখে দাঁড়ান। জামাত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। ডক্টর ইউনূসও কিন্তু তাই। ডক্টর ইউনূস দেখেন না, হাসিনা শক্ত হাতে ধরলো, মানে 8 তলায় হাঁটিয়ে নিয়ে গেল মামলা কোর্টে। এ সাহস পর্যন্ত হয়নি যে আমি যাব না, আমি মামলায় হাজিরা দেব না। বাপের বেটা হলে ডক্টর ইউনূস বলতেন আমি সাদিগাইয়া নওজোয়ান, আমি যাব না। ওই সাহস আপনার হয়নি। আপনি শক্তের ভক্ত, নরমের জম। জনগণকে নরম মনে করেছেন, আমাদেরকে বোকা মনে করেছেন। আমরা বোকা নই, আমরা নরম নই, আমরা ভীরু নই, আমরা আকাশ ফেড়ে উঠব। একেবারে আপনাকে ইতিহাসের আস্থা করে ফেলে দেব। এই সনদ ফনদ নিয়ে, এই সাজানো কথাবার্তা নিয়ে, মুজিবকে জাতির পিতা বানিয়ে হাসিনা মুজিবকে নির্দোষ প্রমাণ করে আপনারা একটা সনদ লিখবেন যেটা জনগণ না পড়ে সিল দিয়ে দেবে, এই আশা আপনারা করবেন না। এই আশা দুরাশা। জনগণ রুখে দাঁড়াবে, জনগণকে বোকা মনে করতে পারেন, কিন্তু এই জনগণ কিন্তু বারবার সবসময় সঠিক দলকে ভোট দিয়েছে। তাই আমি জানি জনগণ বিএনপিকেই ভোট দেবে, জামাত ইসলামীকে নয়। সুতরাং জামাত
ডক্টর ইউনুস, ডক্টর আলী রিয়াজ, আপনারা যে কাজটা করছেন খুবই জঘন্য। এটাকে বলা হয় ক্রিমিনাল লুনেসি, একটা অপরাধমূলক পাগলামি। এই পাগলামি বন্ধ করুন, জনগণ রুখে দাঁড়ান। সনদের নামে কোনো ধরনের কোনো গণভোট নির্বাচনের আগে বা নির্বাচনের পরেও হতে পারে না, হবে না। সংসদ, নির্বাচিত সংসদ কি সনদ হবে সেটা রচনা করবে, এই দায়িত্ব তাদের, আপনাদের। ভালো থাকবে।